আমরা ইতোমধ্যে ভৌত আলোক বিজ্ঞানের পার্ট 1 এবং পার্ট 2 দুটি ক্লাস শেষ করেছি এবং ওই দুটি ক্লাসে আমরা পার্ট 1-এ আমরা 2024 সালের ভৌত আলোক বিজ্ঞানের উপর আসা মোট 9টি সিকিউ সলভ করেছি এবং পার্ট 2-তে আমরা 2023 সালের মোট 8টি সিকিউ সলভ করেছি। অর্থাৎ আমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি অধ্যায় মিলিয়ে আমরা টোটাল 17টা সিকিউ কিন্তু ইতোমধ্যে সলভ করে ফেলেছি। তো এই ধারাবাহিকতায় এখন আমরা পার্ট 3 করব, যেখানে আমরা 2022 সালের আমরা মোট 8টি সিকিউ সলভ করব। তো 2022 সালের 8টি সিকিউ আমরা চলো শুরু করে দিই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম সিকিউটা আছে সেটা ঢাকা বোর্ড 2022 এবং রাজশাহী 2022 এই দুটি বোর্ডে সেম কোশ্চেন এসেছে। ঢাকা বোর্ড 2022-এ এবং রাজশাহী বোর্ড 2022-এ আমাদের সেম কোশ্চেন এসেছে। তো এই দুইটা কোশ্চেন আমরা সবার প্রথম সলভ করব। তো দুটি বোর্ডে সেম কোশ্চেন এসেছে, তাহলে চলো আমরা দেখে ফেলি আমাদের এই দুটি প্রশ্নে আসলে আমাদের সমাধান কি আসবে। ঠিক আছে, তো আমি এটা একটু দেখে ফেলি যে আমাদের এই দুইটা বোর্ড কোশ্চেনে আসলে আমাদের কি এসেছে। দেখো, সেম কোশ্চেন আসছে দুইটা বোর্ডে। আমাদের প্রথম যে কোশ্চেন সেটা ঢাকা বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2022-এ প্রথম যে কোশ্চেনটা আসছে আমাদের গরুর গতে, সেই কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। সেই কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেতিচার ঝালরের প্রস্থ নির্ণয় করতে বলেছে আমাকে গরুর গতে। তো ভাই বেতিচার ঝালরের প্রস্থ মানে কি? হ্যাঁ, বেতিচার ঝালর আর কিছুই না, এটা ডোরা প্রস্থ। বেতিচার ঝালরের প্রস্থ এটার কিছুই না, এটা আমাদের ডোরা প্রস্থ। তার মানে এখানে আমাকে ডোরা প্রস্থ বের করতে বলেছে। বেতিচার ঝালরের প্রস্থ, দ্যাট মিন্স ডোরা প্রস্থ। তো দেখো, বাংলা কথায় এখানে আমাদেরকে কনফিউজড করে দিতে পারে। তো আমরা মনে রাখবো বেতিচার ঝালরের প্রস্থ আর ডোরা প্রস্থ একই জিনিস মিন করে। তাহলে আমরা গতে ডোরা প্রস্থ বের করবো। তাহলে ডোরা প্রস্থের সূত্র কি ভাইয়া? ডোরা প্রস্থের সূত্র del x = lambda d ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, যারা হুট করে পার্ট 3 মানে এই ক্লাসটা করবে তারা কিছুই বুঝবে না। তাই আমি বলবো, যখন তোমরা রেকর্ড ক্লাসগুলো দেখবে ইউটিউব থেকে, তখন অবশ্যই তোমরা প্রথমে পার্ট 1 পার্ট 2 করবে, তারপর পার্ট 3 করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ল্যামডার মান বসিয়ে দিই। এই অঙ্কের জন্য ভাই ল্যামডার মান কত? এই অঙ্কের জন্য ল্যামডার মান 5800 অ্যাংস্ট্রম। দেখো, এই অঙ্কের জন্য আমাদের ল্যামডা এই যে 5800 অ্যাংস্ট্রম। আমাদের ডি চিরটি 0.2 মিলিমিটার প্রস্থের একক চির দ্বারা পরিবর্তন করা হয়েছে, এটা আমাদের ঘোড়ার ঘতে লাগবে। এই অঙ্কে মানে গরুর গয়ের জন্য আমাদের ডি পর্দার দূরত্ব 1 মিলিমিটার এবং আমাদের যে স্মল এ সেটা 0.2 মিলিমিটার। তাহলে এই মানগুলোই আমি বসিয়ে দিব। ল্যামডা 5800, তাহলে 5800 অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলে 10^10 দিয়ে গুণ করব। ডি আমাদের 1 মিটার। 2a 2 ইন্টু a 0.2 ইন্টু 10^3। তো আমরা এরপর ক্যালকুলেশন করে ফেললে আমাদের আনসারটা চলে আসবে। আমাদের আনসার আসবে 1.45 ইন্টু 10^3 মিটার। এটা বেতিচার ঝালরের প্রস্থ বা ডোরা প্রস্থ। এটাকে চাইলে তোমরা মিলিমিটারে নিতে পারো। মিলিমিটারে নিলে এটা আসবে 1.4 মিলিমিটার। তবে মিলিমিটারে নেওয়াটা ম্যান্ডেটরি না। তারপর আমরা যদি দেখি আমাদের ঘোড়ার ঘতে, চলো আমরা দেখে ফেলি আমাদেরকে কি বলেছে। আমাদের ঘোড়ার ঘতে আমাদেরকে আসলে কি বলেছে, চলো আমরা একটু দেখি। আমাদের ঘোড়ার ঘ এই প্রশ্নটাতে আমাদেরকে আসলে বলেছে যে উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার অভিন্ন হবে কিনা। উভয় ক্ষেত্রে একই তরঙ্গের আলোর জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার অভিন্ন হবে কিনা। উভয় ক্ষেত্রে মানে কি ভাইয়া? একবার চিত্রে আমার যেটা আছে সেটা বেতিচার, পরবর্তীতে বলা হয়েছে চিরটিকে 0.2 মিলিমিটার প্রস্থের একক চির দ্বারা প্রতিস্থাপন করা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বেতিচারের জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একক চিরে অপবর্তনের জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার বের করব। তারপরে দেখব দুইটা অভিন্ন হয় নাকি ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখব সেটা আমাদের দ্বিচিরের ক্ষেত্রে বা যাকে আমরা বলছি বেতিচার, দ্বিচিরের ক্ষেত্রে বা যাকে আমরা বলছি বেতিচারের ক্ষেত্রে আমরা প্রথমে বিস্তার বের করব। কৌণিক বিস্তার মানে কি ভাইয়া? আমি গত পার্টেও বলেছি, কৌণিক সরণ বললে থিটা বের করব, আর কৌণিক বিস্তার কৌণিক অবস্থান বললে আমরা 2 থিটা বের করব। তাহলে এটা কোথায় থাকে ভাইয়া? a sin থিটার সূত্রে থাকে। a sin থিটা আমরা কি জানি? a sin থিটা ইকুয়াল টু, যেহেতু চরম বলেছে ভাইয়া, চরম বলে সূত্র ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক অথবা
n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা থিটা বের করে ফেলি। থিটা সমান আমাদের কি আসবে? সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। ভাই চরম বলছে, তাহলে n কি? প্রথম চরম, n এর মান হচ্ছে 1। তাহলে আমরা পাবো সাইন ইনভার্স 1 ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5800 ইন্টু tan ইনভার্স 10 ডিভাইডেড বাই a। এ কত ভাইয়া? এ হচ্ছে 0.2 মিলিমিটার প্রথম ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে আমাদের এ, তাহলে এটা আসবে 0.2 ইন্টু tan ইনভার্স 3 মিটার। তাহলে আমরা যদি এটা যদি হিসেব করো তোমরা, তাহলে তোমরা থিটার মান পেয়ে যাবে 0.166। এটা যদি তোমরা যদি একটু হিসেব করো তাহলে তোমরা থিটার মান পেয়ে যাবে 0.166 ডিগ্রি। ঠিক আছে, 0.166 ডিগ্রি। আচ্ছা, বাট আমাকে কিন্তু থিটা বের করতে বলেনি। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে কৌণিক বিস্তার। ঠিক আছে, কৌণিক বিস্তার বের করতে বলেছে। বারবার এটা ঝামেলা করছে কেন? আচ্ছা, তাহলে 0.166 ডিগ্রি আমাকে বের করতে বলেছে কৌণিক বিস্তার। তাহলে আমরা লিখবো, সুতরাং দ্বিচির বা ব্যতিচারের ক্ষেত্রে আমরা তাহলে কৌণিক বিস্তার কত পাচ্ছি? 2 থিটা। কৌণিক বিস্তার আমরা পাচ্ছি 2 থিটা, এবং 2 থিটার সমান কি? এটাকে 2 দিয়ে গুণ করলে আসবে 0.332 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়েছি প্রথম ক্ষেত্রে। এখন আমরা যদি খেয়াল করি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে প্রথম চরমের কৌণিক বিস্তার কত, দ্বিতীয় ক্ষেত্রে কত, তাহলে আমরা ধরো আমরা লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে? দেখো দ্বিতীয় ক্ষেত্র কি? দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে একক চিরের দরুন অপবর্তন। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে বা একক চিরের ক্ষেত্রে, অপবর্তনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা জানি অপবর্তন, একক চিরে অপবর্তনে ব্যতিচারের উল্টো ঘটনা ঘটে। তার মানে একক চিরে অপবর্তনের ক্ষেত্রে এ সাইন থিটা, যেহেতু আমি অলরেডি একবার থিটা লিখে ফেলছি, এটাকে আমরা থিটা প্রাইম লিখি। যেহেতু তারা দুজন অভিন্ন হবে কিনা বের করতে বলছে, তার মানে তুলনা করতে হবে। তুলনা করতে হলে একবার থিটা একবার থিটা প্রাইম। তো ব্যতিচারের জন্য চরমের সূত্র হচ্ছে n ল্যামডা, মানে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, আর অপবর্তনের জন্য চরমের সূত্র হচ্ছে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। এই জিনিসটা আশা করি তোমাদের মনে আছে। এবং চরম কি ভাইয়া? ব্যতিচারের উল্টা। তার মানে সরি, অপবর্তন কি? ব্যতিচারের উল্টা। হ্যাঁ, ব্যতিচার এবং অপবর্তন গ্রেডিং এর জন্য n এর মান কত হবে? যততম বলবে তততম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো চরমের সূত্র। এখন চরমের সূত্র হলে চরমের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি চরমের ক্ষেত্রে সকল ক্ষেত্রে n এর মান কত হয়? যততম চরম বলবে n এর মান ততই হয়। বাট এখানে যদি বলতো প্রথম অবম, তাহলে কিন্তু ভাইয়া n এর মান আমরা 0 ধরতাম। অপবর্তনের ক্ষেত্রে যততম অবম বলবে n এর মান হবে তার থেকে 1 কম। বাট যততম চরম বলবে n এর মান ততই হবে। এখানে কিন্তু প্রথম চরম বলেছে, তাহলে যেহেতু এখানে প্রথম চরম বলেছে তার মানে n এর মান এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে সূত্রটা ঠিক মতো লিখে নিই। এটা আসবে সাইন ইনভার্স, আমাদের এখানে আসবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা থিটা প্রাইম কত পাবো? আমরা থিটা প্রাইম পাবো সাইন ইনভার্স, আমরা যদি সবকিছু যদি মান যদি বসাই তাহলে আমাদের কত আসতেছে? 2 ইন্টু n এর মান 1 প্লাস 1, n এর মান 1 প্লাস 1 ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে আমাদের 5800 ইন্টু tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 2a। এ কত? একক চিরের দরুন, তার মানে 0.2 ইন্টু tan ইনভার্স 3। ঠিক আছে, ইন্টু tan ইনভার্স 3। তাহলে এখান থেকে আমরা যদি থিটা প্রাইম যদি বের করি তাহলে আমাদের কত আসবে? দেখো থিটা প্রাইম আমাদের কত আসবে? থিটা প্রাইম আসবে শিফট সাইন, আমাদের হচ্ছে আসবে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 2 প্লাস 1 মানে কি 3, 3 ইন্টু 5800 ইন্টু tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2 ইন্টু tan ইনভার্স 3। যদি হিসাব করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে 0.25 ডিগ্রি, 0.249 আসে, অর্থাৎ 0.25 ডিগ্রি। ঠিক আছে, 0.25 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কৌণিক বিস্তার বের করব। তাহলে এখানের জন্য আমাদের কৌণিক বিস্তার কত আসবে? এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে যদি আমরা একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কৌণিক বিস্তার আসবে 2 থিটা প্রাইম। 2 থিটা প্রাইম মানে হচ্ছে আমাদের কৌণিক বিস্তার আমাদের কত আসবে? যদি আমরা যদি হিসেব করি 2 থিটা প্রাইম, তাহলে আসবে 2 ইন্টু 0.25 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের 0.5 ডিগ্রি। তাহলে আমাদের কৌণিক বিস্তার আসবে 0.5 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি থিটা এবং থিটা প্রাইম এরা কিন্তু সমান হয়নি, মানে 2 থিটা এবং 2 থিটা প্রাইম কিন্তু সমান হয়নি। তখন আমরা লিখব, এভাবে লিখব, যেহেতু আমাদের দ্বিচিরের ক্ষেত্রে যে কৌণিক বিস্তার 2 থিটা এবং মাত্র যে বের করলাম একক চিরের ক্ষেত্রে যে কৌণিক বিস্তার 2 থিটা প্রাইম, এই দুইটা যেহেতু আমাদের সমান নয়,
তার মানে আমাদের বলবো কৌণিক বিস্তার অভিন্ন হবে না। এটা থেকে আমরা তাহলে কি বলবো, সুতরাং আমাদের উভয় ক্ষেত্রে কৌণিক বিস্তার একই হবে না। ঠিক আছে, আমরা বলবো উভয় ক্ষেত্রে কৌণিক বিস্তার, উভয় ক্ষেত্রে আমাদের কৌণিক বিস্তার, উভয় ক্ষেত্রে কৌণিক বিস্তার আমাদের অভিন্ন হবে না। অভিন্ন মানে কি, একই। কথা কি বুঝতে পারছো? অভিন্ন মানে কি একই, তার মানে অভিন্ন হবে না, একই হবে না। ঠিক আছে, অভিন্ন মানে কি একই, অভিন্ন উল্টা শব্দ কি ভিন্ন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তারপরে আমরা যদি আমাদের দ্বিতীয় সিকিউতে যদি চলে যাই, ময়মনসিংহ বোর্ড 2022। তো ময়মনসিংহ বোর্ড 2022-এর গ নাম্বার সিকিউ আমরা যদি খেয়াল করি, আমরা এটা দেখি এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আমাকে বলেই দিয়েছে ভাই এল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে, আমাকে জাস্ট বের করতে বলছে কততম হবে, তার মানে আমাকে এন এর মান বের করতে বলছে। তো ও থেকে এল এর দূরত্ব দেখো দেওয়া আছে 8.2 মিলিমিটার, 8.2 মিলিমিটার, ল্যামডা দেওয়া আছে 4100 অ্যাংস্ট্রম, S1 S2 মানে কি এর মান দেওয়া আছে 0.3 মিলিমিটার, পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 1 মিটার, ওএল হচ্ছে এটাই, ও থেকে এল এর দূরত্ব 8.2 মিলিমিটার। তাহলে এখানে সবকিছু দেওয়াই আছে। আমি তাহলে বের করবো কি, আমরা এক্সএন এর সূত্র দিয়ে ম্যাথটা করব। আমি একটু শর্টকাট করি, কারণ অনেক অঙ্ক করে ফেলছে, এখন শর্টকাট করাটা যায় নাকি? এখন শর্টকাট করলেও আসলে তোমরা এগুলো ধরতে পারবে, খুব সহজেই ধরতে পারবে। তো এটা গঠনমূলক ব্যতিচারের জন্য ও থেকে এল এর দূরত্ব দেওয়া আছে 8.2 মিলিমিটার। তাহলে আমরা এটাকে কি দিয়ে করব, কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা ম্যাথটা করব। তাহলে xn = n lambda d ডিভাইডেড বাই a, এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে এটা থেকে আমরা যদি n এর মান যদি বের করি, n এর মান কত আসবে, xn * a ডিভাইডেড বাই lambda d আসবে। তাহলে বা আমরা লিখব n = সবকিছুর মান যদি আমরা যদি বেশি বসিয়ে দেই, xn কত 8.2 * tan ইনভার্স 3, a কত, a হচ্ছে 0.3 মিলিমিটার, তার মানে 0.3 * tan ইনভার্স 3 মিটার। তারপর আমি ব্র্যাকেট দিয়ে রাখি যাতে তোমাদের করার সময় বুঝতে সুবিধা হয়। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে 4100 অ্যাংস্ট্রম, তার মানে 4100 * tan ইনভার্স 10 মিটার। আর আমাদের ডি কত, ডি হচ্ছে আমাদের 1 মিটার। ঠিক আছে, এটা তাহলে আমরা এখান থেকে n এর মান কত বের করব, এখান থেকে আমরা n এর মান বের করে ফেলি। এখান থেকে বের করলে আমাদের n এর মান আসবে 6। ঠিক আছে, এখান থেকে বের করলে আমাদের n এর মান আসবে 6, ষষ্ঠ। তার মানে আমরা পেলাম এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এল বিন্দুতে আমাদের ষষ্ঠ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এল বিন্দুতে আমাদের ষষ্ঠ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক আছে, এল বিন্দুতে আমাদের ষষ্ঠ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সঠিক, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি ময়মনসিংহ বোর্ড 2022-এর গরুর গ তোমরা বুঝতে পেরেছো। চলো এখন দেখি খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে a 0.3 মিলিমিটার, এটাকে 1/3 করে ফেলবে, এটাকে 1/3 হ্রাস করা হলে, মানে এটাকে কমিয়ে 1/3 করে ফেলবা। তার মানে কি 0.3/3 বানাবা, 3 দিয়ে ভাগ করে। একটি অন্ধকার ডোরার ব্যাধের কোনরূপ পরিবর্তন হবে কিনা। অন্ধকার ডোরার ব্যাধ মানে কি ভাইয়া, ডোরা প্রস্থ, ব্যাধ মানে কি প্রস্থ, তার মানে আমার ডোরা প্রস্থের পরিবর্তন হবে কিনা সেটা বের করতে বলেছে। তো কথা হচ্ছে উদ্দীপকে কি ভাইয়া, প্রথম অবস্থায় মানে চিরের মধ্যবর্তী দূরত্ব যখন 0.3 মিলিমিটার ছিল, তার মানে চিরের মধ্যবর্তী দূরত্ব মানে কি S1 S2 যখন আমাদের 0.3 মিলিমিটার ছিল, তখন আসলে অন্ধকার, তখন একটা ডোরার প্রস্থ কত সেটা কি আমার উদ্দীপকে দেওয়া আছে? উত্তর হচ্ছে না। তখন একটা ডোরার প্রস্থ কত সেটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি ওই অবস্থায় ডোরার প্রস্থ বের করবা। তো ভাই আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি, যখনই পরিবর্তনের কথা বলবে আমরা ওই অঙ্কগুলোকে অনুপাত আকারে করে ফেলবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে না। তাহলে ডোরার বেধের পরিবর্তন হবে কিনা, কার সাপেক্ষে ভাইয়া, এর সাপেক্ষে। এ চেঞ্জ করছো, ডেল এক্স চেঞ্জ হবে কিনা এটাই তো বের করতে বলছে। তাহলে আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো। প্রথম ক্ষেত্রে আমরা ডোরা প্রস্থ ডেল এক্স 1 সমান আমরা লিখতে পারি ল্যামডা ডি বাই 2a। দেখো ল্যামডাও চেঞ্জ করতেছি না, পর্দার দূরত্ব চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতেছি a। তাহলে প্রথম ক্ষেত্রে a আমরা লিখলাম a1, এটা সমীকরণ নাম্বার দিলাম আমি 1। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে ডোরা প্রস্থ সেটা কি, দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ হচ্ছে ডেল এক্স 2, এটা হচ্ছে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখন আমরা লিখব যে এখানে a1 সমান আমি ধরে নিচ্ছি a,
তাহলে a2 সমান কত, 1/3, তার মানে a/3। a2 সমান 1/3, এটা ধরে আমরা কাজ করব। তাহলে আমরা 2-কে 1 দিয়ে ভাগ করব। আমাকে বলছে এ যদি 1/3 করে ফেলো, মানে চিরের ব্যবধান যদি 1/3 করে ফেলো, তাহলে ডোরার প্রস্থের মানে ডোরার বেধ মানে কি ডোরা প্রস্থের কোনরূপ পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা 2-কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো del x2 ডিভাইডেড বাই del x1 সমান, আমাদের দেখো এখানে কাটাকাটি যায় অনেক কিছু, তো যা যা কাটা যায় সেটা আমি উপরেই কেটে ফেলি, এটা নিয়ে নিচের দিকে আর না নামাই। তবে পরীক্ষার সময় এইভাবে কাটলে হবে না, একটু ডিটেলসেই করতে হবে, ঠিক আছে। এখন ল্যামডা ল্যামডা কাটা যায়, ডি কাটা যায়, 2 কাটা যায়, ঠিক আছে। এগুলো সব কি হয়, কাটাকাটি হয়ে যায়। তাহলে কাটাকাটি হয়ে গেলে আমাদের উপরে আমার কি থাকতেছে 1/a1, আর নিচে কি থাকতেছে 1/a2, ঠিক আছে। আমার উপরে থাকতেছে 1/a1, আমার উপরে থাকতেছে 1/a1, আর নিচে আমার কি থাকতেছে 1/a2, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা del x2 ডিভাইডেড বাই del x1 ইকুয়াল টু 1/a1 গুণ করলে উল্টে যাবে, a2 চলে যাবে উপরে। তাহলে আমরা এখান থেকে লিখব বা del x2 ডিভাইডেড বাই del x1 সমান a2/a1। তাহলে a2/a1 এর মান এখন আমরা বসিয়ে দিব। আমরা কি লিখেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম a1 সমান a, আমরা ধরে নিয়েছিলাম a1 সমান হচ্ছে a, আর a2 সমান কত, a/3। তাহলে a2 সমান a/3, a সমান a1 সমান a। তাহলে এখন আমরা যদি a যদি কেটে দিই, তাহলে আমাদের আসলে del x2 ডিভাইডেড বাই del x1 সমান কত আসে, আমি একটু ডিটেলসেই করি, a/3 ইন্টু এটাকে যদি উল্টে দাও 1/a, a কাটা, অর্থাৎ আমরা কত পাচ্ছি 1/3 পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 1/3। তার মানে সুতরাং আমরা পাচ্ছি বা del x2 ডিভাইডেড বাই del x1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/3, অর্থাৎ আমরা পাচ্ছি del x2 এটা হচ্ছে 1/3 del x1। অর্থাৎ আমরা যদি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1/3 যদি হ্রাস করি, তাহলে আমার ডোরার বেধ কি হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, ঠিক আছে। ডোরার বেধ আমাদের 1/3 হয়ে যাবে। এই যে ডোরার বেধ দেখো del x2 পরিবর্তিত মানে দ্বিতীয় ক্ষেত্রে ডোরার বেধ, প্রথম ক্ষেত্রে ডোরার বেধের 1/3 হয়ে গেল। তার মানে আমরা লিখবো এইভাবে, লিখবা প্রশ্নটাই কমেন্টে লিখবা, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1/3 হ্রাস করা হলে একটি অন্ধকার ডোরার বেধ 1/3 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ডোরার বেধ 1/3 হবে। ডোরার বেধ 1/3 হবে, 1/3 হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2022। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন চলো আমরা দেখি দিনাজপুর বোর্ড 2022-এ আমাদের জন্য কি অপেক্ষা করছে। দিনাজপুর বোর্ড 2022, এই অঙ্কটা আমাদের জন্য একটু ভেজাল টাইপ ম্যাথ, বা অত কঠিন কিছু না, মানে খুব সহজেই করে ফেলা যায়। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, একটু বাংলা কথাবার্তা একটু লিখতে হবে ঘোড়ার ঘতে। তো আমরা শুরু করি, হ্যাঁ। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা আমরা শুরু করি। এটাতে আমাদের প্রথম প্রশ্ন বলছে উদ্দীপকের প্রথম আলোক উৎসের ক্ষেত্রে পরীক্ষণটিকে যদি তুমি 1.42 প্রতিসরাঙ্কের তরলে ডুবাও, ডোরা প্রস্থ নির্ণয় করো। ওই একই কথা, ঘুরে ফিরে একই ম্যাথ। মানে বায়ুতে দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো প্রথম আলোক উৎসের ক্ষেত্রে, প্রথম আলোক উৎস কোনটা ভাইয়া, 600 ন্যানোমিটার। তাহলে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। বায়ুতে ডোরা প্রস্থ পাওয়া গেছে 2 মিলিমিটার। আমাকে বলছে বায়ুতে তুমি সেটআপটা না রেখে তোমাকে বলছে যেটা 1.42 প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে একটা তরলে ডুবাও। তরল মানে কি, তরলের ইংলিশ হচ্ছে লিকুইড। তাহলে আমরা এটাকে NU, লিকুইডের প্রথম লেটার কি L, তাহলে NuL বলতে পারি। তাহলে আমাকে বলছে ডোরা প্রস্থ নির্ণয় করো, মানে তরলের ডোরা প্রস্থ নির্ণয় করো। সিম্পল, খুবই সিম্পল একটা ম্যাথ। কিভাবে আসছে চলো আমরা একটু দেখি। আমরা প্রথমেই যেটা বের করে ফেলবো সেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। এখানে আমাকে del x দিয়ে আমাকে হচ্ছে মানে একটা del x দিয়ে আরেকটা del x বের করতে হবে, তাই তো। একটা del x দিয়ে আমাকে আরেকটা del x বের করতে হবে। তো চলো আমরা দেখি আমরা একটা del x দিয়ে আরেকটা del x বের করতে পারি কিনা, ঠিক আছে। চলো আমরা দেখি একটা del x দিয়ে আরেকটা del x কিভাবে বের করতে হয়। তাহলে আমি লিখি যে এখানে আমাদের বায়ুর সাপেক্ষে তরল, তার মানে বায়ুর সাপেক্ষে তরল কত, 1.42, ঠিক আছে। এটা দিয়ে আমি হচ্ছে λ2 বের করব, এটা দিয়ে আমি λ2 বের করব, তাহলে মানে λL বের করব। তাহলে কি আসতেছে, λA ডিভাইডেড বাই λL সমান আমরা পাই 1.42। তো ভাই একটা কাজ করি, আমি এটাকে উল্টে দিই, λL ডিভাইডেড বাই λA, এটা সমান আমরা কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই 1.42।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ল্যামডা এল ডিভাইডেড বাই ল্যামডা এ ভাগ করলে এই মানটা আসবে 0.704। তাহলে এই যে জিনিসটা পেলাম এটাকে আমি একটু বক্স করে রাখি, এটা আমাদের ভবিষ্যতে লাগবে। আমাকে বের করতে বলছে কি ভাইয়া? আমাকে বের করতে বলছে ওই তরলের মধ্যে ডুবানোর পর ডোরা প্রস্থ করো কত, তার মানে কি ডেল এক্স এল বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা দেখো তো, যে আমরা লিখতে পারি যে ডেল এক্স এল আমরা এইভাবে লিখতে পারি যে, খেয়াল করো আমি লিখলাম যে এখন আমি এটা লিখতে পারি কিনা বলতো, ডেল এক্স এল মানে ওই তরলে ডোরা প্রস্থ এবং আমাদের যে বায়ুতে ডোরা প্রস্থ এদের অনুপাত আসলে কি লিখতে পারি বলতো? এদের অনুপাত আমি লিখতে পারি এন ল্যামডা ডি বাই এ, এন ল্যামডা ডি বাই এ, মানে দুই ক্ষেত্রে কি ডেল এক্স এর সূত্র কি এন ল্যামডা ডি বাই এ। তাহলে এটার জন্য আমি লিখতে পারি উপরে এন ল্যামডা এল ডি বাই এ, কারণ এন ডি এ এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এদের কিন্তু কোনো কথাই বলা হয় নাই উদ্দীপকে। আর ওটার জন্য কি এন ল্যামডা এ ডি বাই এ, ঠিক আছে, মানে ল্যামডা এল এবং ল্যামডা এ বের করতে চাচ্ছি আমি। তাহলে এটা সমান আমি আসলে কি লিখতে পারি দেখো, এন ল্যামডা এল ডি বাই এ, আর এই নিচেরটাকে যদি উল্টে দাও গুণ করে, তাহলে উপরে চলে যাবে এ, নিচে চলে যাবে এন ল্যামডা এ বাই ডি। এখন কিন্তু আমরা একটু কাটাকাটি করে ফেলতে পারি, তাই না? কাটাকাটিটা আমরা কিভাবে করতে পারি দেখো, এই যে এন এন কাটা, ডিডি কাটা, এই যে এ কাটা, তাহলে আসলে আমরা কি পাচ্ছি ল্যামডা এল বাই ল্যামডা এ পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা সূত্র, চাইলে তুমি সূত্র আকারে মনে রাখতে পারো, তবে আমি মনে করি না এত মুখস্থ করার কিছু আছে, এটা আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ডেল এক্স এল ডিভাইডেড বাই ডেল এক্স এ সমান হচ্ছে ল্যামডা এল ডিভাইডেড বাই ল্যামডা এ। এটা থেকে আমরা এখন কি বের করব? আমি বের করব ডেল এক্স এল, ডেল এক্স এল বের করব। তাহলে ডেল এক্স এল ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইডেড বাই ল্যামডা এ ইন্টু ডেল এক্স এ। এখন কথা হচ্ছে ভাই ল্যামডা এল ডিভাইডেড বাই ল্যামডা এ, এই মানটা কিন্তু আমি অলরেডি বের করে রেখেছি। কোনটা? এই মানটা। এই মানটা কত জানো? এই যে দেখো উপরে এই যে সাদা বক্স করে রাখছিলাম, এই যে সাদা বক্স, ল্যামডা এল বাই ল্যামডা এ সমান কত? 0.704। তাহলে এটার বদলে আমি বসাই দিচ্ছি 0.704 ইন্টু ডেল এক্স এ, মানে কি বায়ুতে ডোরা প্রস্থ। ডেল এক্স এ কত? এই যে দেখো 2 মিলিমিটার বায়ুতে ডোরা প্রস্থ, তাহলে ডেল এক্স এ হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এখানে যে মানটা আসবে মিলিমিটার থেকে যদি মিটারে নিতে চাও 10⁻³ দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটা সমান আমাদের কত আসবে? এটা সমান আমাদের আসবে 1.41 ইন্টু 10⁻³ মিটার। এটা আমাদের হবে আনসার। তাহলে আমাদের গরুর গয়ের আনসার আমরা বের করে ফেললাম। আমরা যদি উদ্দীপকের প্রথম ক্ষেত্রে আমরা যে প্রথম যে আলোকটা ব্যবহার করছি 600 ন্যানোমিটার উৎস, প্রথম যে 600 ন্যানোমিটারের আলোটা আমরা ব্যবহার করছি সেটার জন্য আমরা বায়ুতে ডোরা প্রস্থ পেয়েছি 2 মিলিমিটার। সেম আলোটাকে যদি আমি 1.42 প্রতিসরাঙ্কের কোনো তরলে যদি ডুবাই, তাহলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে ল্যামডা চেঞ্জ হবে এবং ল্যামডা চেঞ্জ হওয়ার কারণে আমাদের ডোরা প্রস্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওই পরিবর্তিত ডোরা প্রস্থটাই আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা তরলের ডোরা প্রস্থ ডেল এক্স এল, এল মানে কি লিকুইড, ডেল এক্স এল এটার মান বের করে ফেলেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরের ম্যাথে যদি যাই, ঘোড়ার ঘর। ঘোড়ার ঘতে আমাদেরকে কি বলেছে দেখো, ঘোড়ার ঘতে আমাদেরকে বলেছে উদ্দীপকে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে নাকি কমবে। উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা মানে কি? আলোক উৎসের পরিবর্তন মানে কি? ল্যামডা। ল্যামডার পরিবর্তনের সাথে সাথে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যার পরিবর্তন বের করতে বলছে, মানে এন। মানে এখানে আমাদেরকে কি বলেছে? এখানে আমাকে ল্যামডার সাথে এন এর পরিবর্তনটা বাড়বে নাকি কমবে, মানে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, সেটা বের করতে বলেছে। ভাই এখানে ল্যামডা কয়টা? 600 ন্যানোমিটার আছে, 500 ন্যানোমিটার আছে, 400 ন্যানোমিটার আছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য, আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কমছে। আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কমার সাথে সাথে উজ্জ্বল ডোরার ক্রমের সংখ্যা, উজ্জ্বল ডোরার সংখ্যা কমবে নাকি বাড়বে, সেটা হচ্ছে আমাকে বের করতে বলেছে। তো চলো আমি এই জিনিসটাকে তোমাদের, এটা পুরাই বাংলা কথাবার্তা, তো আমি একটু আমার মতো করে তোমাদের লিখে দিই। হ্যাঁ, গাইডে অনেক জটিল ভাবে লেখা আছে, আমি আমার মতো করে তোমাদেরকে লিখে দিই, ওটা পড়লেই হবে। লিখো, আমরা জানি ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমি আসলে কি বের করব? আমি আসলে ল্যামডার সাথে এন এর সম্পর্কটা বের করব। যদি সম্পর্ক সমানুপাতিক হয় তাহলে আলোক উৎসের পরিবর্তনটা কি হচ্ছে? কমছে, 600, 500, 400। যদি ল্যামডার সাথে এন এর সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে ল্যামডা কমলে এন কমবে, মানে উজ্জ্বল ডোরার সংখ্যা কমবে। এক
আর যদি এমন হয় যে ল্যামডার সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ল্যামডা কমলে মানে আলোক উৎসের পরিবর্তনটা যদি হ্রাস পায়, মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে, তাহলে উজ্জ্বল ডোরার সংখ্যা বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমাদের কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, কারণ এন কোথায় আছে? উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্রে xn = n λ d / a, ওখানে n আছে। ঠিক আছে, ওই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা সূত্র কি? xn = n λ d / a। তো এই সূত্রটা আমি কেন লিখলাম? কারণ এই সূত্রে আমি n এর সাথে ল্যামডার সম্পর্কটা বের করতে পারতেছি, এই কারণে আমি এই সূত্রটা লিখলাম। তাহলে আমরা জানি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn = n λ d / a। আচ্ছা, এটা লিখে আমি কি বুঝলাম? তাহলে আমরা লিখলাম বা n = xn × a divided by lambda d। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই যে লিখলাম n = xn × a divided by lambda d, এখানে আমাদের xn a d কোনো কিছু আমরা পরিবর্তন করছি না, আমরা পরিবর্তন করছি ল্যামডা। তার মানে আমি এই সূত্রে আমি n এর সাথে ল্যামডা সম্পর্কটা দেখতে চাচ্ছি। তো এই সম্পর্ক দেখে আমাদের কি বুঝলাম এরা ব্যস্তানুপাতিক। আমরা বুঝলাম যদি আমাদের এই যে কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn, তারপর হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a, তারপর হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব d, কি বললাম? xn a d, এরা যদি ধ্রুবক হয় মানে এরা নড়েও না চড়েও না, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের n এটা হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে যদি আমাদের xn a এবং d এরা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি n আর ল্যামডা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, তো এর মানে কি? অর্থাৎ আমাদের উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তো আমি কথাটা লিখি, অর্থাৎ উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কমবে, উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা তত বাড়বে। ঠিক আছে? তো এটাই লিখবো। অতএব আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমলে, কারণ আমাদের এখানে প্রশ্নে কি কমছে, প্রথমে 600, তারপরে 500, তারপরে 400 ন্যানোমিটার হয়েছে। ঠিক আছে? কমলে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে। উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে। ঠিক আছে? তারপর তুমি একটু ম্যাথমেটিক্যালি একটু দেখাই দিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা 1 হচ্ছে আমাদের 600 ন্যানোমিটার, তারপর ল্যামডা 2 এটা হচ্ছে আমাদের 500 ন্যানোমিটার, তারপর আমাদের ল্যামডা 3 এটা হচ্ছে আমাদের 400 ন্যানোমিটার। ঠিক আছে? 400 ন্যানোমিটার। তাহলে এরা যদি এরকম হয়, আমরা লিখব যেহেতু আমরা দেখতে পাচ্ছি ল্যামডা 1 সবচেয়ে বড়, ল্যামডা 2 তারপর ল্যামডা 3 তারপর, তার মানে আমি বলবো ডোরার ক্ষেত্রে n1 হবে সবচেয়ে ছোট, n2 তার থেকে বড়, n3 তার থেকে বেশি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, অর্থাৎ বলা যায়, আমরা প্রশ্নটা কমেন্টে লিখে দিব, অর্থাৎ বলা যায় উদ্দীপকে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে। কারণ কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে। অর্থাৎ বলা যায় উদ্দীপকে, আমি লিখেই দিই, ডিটেলস লিখে দিই, উদ্দীপকে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে কারণ আলোক উৎসের পরিবর্তনটা কেমন হচ্ছে? কমতেছে, 600, 500, 400 ন্যানোমিটার কমতেছে। তাহলে আলোক উৎসের পরিবর্তনের সাথে পর্দার একটি নির্দিষ্ট
পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে। উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে, তার মানে ল্যামডা কমলে ডোরার সংখ্যা বাড়ে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের মোটামুটি একটা মানে বর্ণনামূলক টাইপ একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল কোনো প্রশ্ন না। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব, এই যে আমরা প্রশ্নটা সলভ করলাম দিনাজপুর বোর্ড 2022, এই প্রশ্নটা তোমরা হচ্ছে 1-2 বার বাসায় পড়বা, লিখবা, তাহলে হচ্ছে তোমাদের খুব সহজে মনে থাকবে। আমরা তারপরে চলে যাই কুমিল্লা বোর্ড 2022, আমাদের এই পর্বের চতুর্থ সিকিউতে আমরা চলে যাই, 4 নাম্বার সিকিউতে চলে যাই। আমাদের টোটাল 32টা সিকিউ আমি তোমাদেরকে সলভ করে দিব ভাইয়া। এখন কিন্তু আমরা 21 নাম্বার সিকিউতে আছি। চলো দেখি, আমাদের 21 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলেছে বলো? চিরের বেদ। ভাই বেদ মানে কি? বেদ মানে প্রস্থ, চিরের প্রস্থ বের করতে বলছে। এটা কিসের জিনিস দেখি তো? একটি ফ্রনহফার শ্রেণী। ভাই মনে রাখবা অপবর্তন 2 ধরনের, একটা হচ্ছে ফ্রনহফার আর একটা হচ্ছে ফ্রেনেল। তো ফ্রেনেল আমরা পড়ি না, ফ্রেনেল আমাদের এইচএসসি লেভেলে নাই, আমাদের এইচএসসি লেভেলে আছে ফ্রনহফার। তো আমরা ফ্রনহফারই পড়ি, ফ্রনহফারই কিন্তু দিয়েছে। এই যে ফ্রনহফার শ্রেণী, একক চিরের দরুন অপবর্তন, দেখছো? মানে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা অঙ্কটা একক চিরের দরুন অপবর্তনের জন্য করব। 5890 অ্যাংস্ট্রম ল্যামডা দেওয়া আছে। দ্বিতীয় ক্রমের চরম বলে দিয়েছে। ভাই চরম বললে কি? চরম বললে সকল ক্ষেত্রে যততম চরম বলবে n এর মান তত, তার মানে এখানে n এর মান 2। অপবর্তন কোণ থিটা দেওয়া আছে 10 ডিগ্রি, আর দশম বিন্দু পাওয়ার চেষ্টা করা হয়েছিল, দশম অবম মানে দশম অন্ধকার। এই দশম অন্ধকারের কোশ্চেনটা আমাদের আসবে ঘোড়ার ঘতে। ঠিক আছে, এই দশম অবমের অঙ্কটা আমরা ঘোড়ার ঘতে করব, এটা এখন লাগবে না। প্রথম প্রশ্ন, চিরের প্রস্থ কত? চিরের প্রস্থ মানে কি? চিরের বেদ মানে কি? এ। একক চিরের দরুন অপবর্তনে কিন্তু আমরা এ বলতে কি বুঝি? চিরের বেদ, চিরের বেদ বা চিরের প্রস্থ। আর ব্যতিচারে বা দ্বিচিরের ক্ষেত্রে আমরা এ বলতে কি বুঝি? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, দুইটা কিন্তু দুই রকমের কনসেপ্ট। তাহলে আমরা চলো দেখে ফেলি আমাদের এখানে প্রশ্নটা কি আসবে। এখানে হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা, এ সাইন থিটা ইকুয়াল টু আমাদের কি আসবে বলতো? এ সাইন থিটা আমরা কি জানি? এ সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি, যেহেতু একক চিরের দরুন অপবর্তন, হ্যাঁ একক চিরের সবকিছুই কি হয়? ব্যতিচারের উল্টা। ব্যতিচারে চরম, এখানে কি বলছে? দ্বিতীয় ক্রমের চরমের জন্য বলছে, দ্বিতীয় ক্রমের চরমের জন্য। ঠিক আছে, তাহলে চরম, ব্যতিচারের চরম হচ্ছে অপবর্তনের অবম, আর অপবর্তনের চরম কি? ব্যতিচারের অবম। তাহলে এটা ব্যতিচারের অবমের সূত্র মেনে চলবে। ব্যতিচারের ক্ষেত্রে অবম বা অন্ধকার কি? দেখো কি বলছে? দ্বিতীয় ক্রমের চরম, তাহলে অপবর্তনের চরম ব্যতিচারের অবমের মতো। হ্যাঁ, ব্যতিচারের অবমের সূত্রটা কি ছিল? λ/2 এর বেজোড় গুণিতক। তাহলে এখানে আসবে 2n+1। ঠিক আছে, যেহেতু অপবর্তন সবকিছুই কি ব্যতিচারের উল্টা, তার মানে এখানে আমাদের n এর মান কত হবে? যততম ক্রম বলছে ততই হবে। তাহলে n এর মান কত হবে? 2। তো এখান থেকে আমরা থিটা বের করব। থিটা বের করবো না, আমরা চিরের বেদ বের করব, এ বের করব। তাহলে এর সমান আমাদের কি আসবে? 2n+1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 সাইন থিটা, নিচে চলে আসবে সাইন থিটা। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে আমরা চিরের বেদ বা চিরের প্রস্থ পেয়ে যাব। চিরের প্রস্থ কত পাচ্ছি? 2 ইন্টু n এর মান 2, কারণ চরমের ক্ষেত্রে যততম চরম বলবে n এর মান তত। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, 5890 ইন্টু 10^10, 2 সাইন থিটার মান কত? 10 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা যে হিসেব করি, তাহলে আমাদের এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু সবকিছু হিসেব করলে আমাদের আসে 8.48 ইন্টু 10^6 মিটার। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে করে দিতে পারবো না, এটা তোমাদেরই করতে হবে। আমি পুরোটা দেখাই দিলাম, ক্যালকুলেশনটা হাতে নিজেরা করে ফেলবে। ক্যালকুলেটর আশা করি আমার সোনামণি সবাই টিপতে পারে, কোনো প্যারা নেই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখ। পরের প্রশ্নটাই আমাদেরকে বলেছে দশম অবম পাওয়ার চেষ্টা করা হয়েছিল। এই যে উদ্দীপকে বলছে দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হলো, তো বলছে এটা সফল হয়েছিল কিনা। হ্যাঁ, আমি অলরেডি পর্ব 1 পর্ব 2 বলছি, যখনই বলবে তখন একটা বিন্দু পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কিনা, তখনই কি থিটার মান কি হতে হবে? 90 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা লিখবো দশম অবম পাওয়া যাবে যদি থিটা <90 ডিগ্রি হয়। দশম অবম পাওয়া যাবে, দশম অবম পাওয়া যাবে যদি থিটা <90 ডিগ্রি হয়। তো এখন আমরা থিটা চেক করে দেখব। তো অবম, অপবর্তনের অবম কার মতো? ব্যতিচারের চরমের মতো। তাহলে আমরা লিখব এখানে এ সাইন থিটা সমান ব্যতিচারের চরম কি? λ/2 এর জোড় গুণিতক, তার মানে n ল্যামডা। এখানে n এর মান কত ভাইয়া? অপবর্তনের অবমের জন্য কিন্তু n এর মান কি আসবে? n এর মান 10ই আসবে, কারণ আমরা জানি
অবমের বেলায় শুধুমাত্র ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং হলে n এর মান 1 কমে যায়। বাট এটা তো অপবর্তন গ্রেটিং না, এটা হচ্ছে একক চিরের দরুন অবম। একক চিরের দরুন অপবর্তনে অবম বলুক বা চরম বলুক, আমার n এর মান কি হবে? যততম বিন্দু বলবে ততই বসবে। তাহলে এখানে দশম অবম বলছে, n এর মান 10। তাহলে আমরা এখান থেকে আমরা থিটা বের করব। তাহলে থিটা সমান কি আসবে? সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে থিটা সমান আমাদের কি আসবে? সাইন ইনভার্স মান আমরা যদি বসাই, n এর মান কত? 10, ল্যামডা কত? 5890 ইন্টু টেন ইনভার্স 10 ডিভাইডেড বাই a কত? a হচ্ছে আমাদের মাত্র বের করেছি গরুর গতে 8.48 ইন্টু টেন ইনভার্স 6, 8.48 ইন্টু টেন ইনভার্স 6। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। থিটা আসছে আমাদের 44 ডিগ্রি। থিটা আসবে 44 ডিগ্রি। তাহলে এটা কি 90 হয়েছে? হয়নি। তখন আমরা বলবো যেহেতু থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে আমরা বলবো সফল হয়েছিল। কারণ সফল তখনই হবে যখন হচ্ছে আমরা থিটার মান কি করতে পারবো? সফল তখনই হবে যখন আমরা থিটার মান 90 ডিগ্রি থেকে কম পাবো। ঠিক আছে, তার মানে আমরা লিখবো যেহেতু থিটা 90 ডিগ্রি থেকে কম এসেছে, তার মানে দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল। তো আমি জাস্ট একটু লিখে দিই সফল হয়েছিল। বাট পরীক্ষায় তোমরা কি লিখবা? প্রশ্নটাই কমেন্টে লিখে দিবা। প্রশ্ন কি? উদ্দীপক। তোমরা উত্তরটা কিভাবে লিখবা? পরীক্ষণে দশম অববিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল। ঠিক আছে, তো সিনথিয়া ঐশ্বর্য, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমি আজকে তোমাদের যে কুয়া থেকে পানি উত্তোলনের যে সেকেন্ড ক্লাসটা, সেটা হচ্ছে আমরা আগামীকাল নিব। তোমাদেরকে একটা টাইম আজকে রাতে দিয়ে দিব আমি, সেটা আমরা আগামীকাল নিব। আজকে ভৌত আলোক বিজ্ঞানের সিকিউ সলভিং ক্লাস নিচ্ছি। 2021 থেকে 2024 পর্যন্ত টোটাল 32টা সিকিউ কিন্তু আজকে সলভ করানো হচ্ছে, এবং এই ক্লাসগুলো 4টা পার্টে করানোর পর আগামীকাল ইনশাল্লাহ ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে। তখন তোমাদের যার যখন প্রয়োজন হবে ভৌত আলোক বিজ্ঞানের 2021 থেকে 2024 পর্যন্ত সবগুলা সিকিউ কিন্তু তোমরা ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারবে, এবং কারো কাছে যাওয়া লাগবে না এই সিকিউ গুলা দেখলেই। কারণ 32টা সিকিউ একটা অধ্যায় থেকে তুমি নিজেও হয়তো বা কোনোদিন সলভ করবে না, বাট ভাইয়া তোমাদের জন্য 32টা সিকিউ সলভ করাচ্ছি। ঠিক আছে, তো আমার কষ্টের, আমার পরিশ্রমের দাম দিতে হলেও তোমরা হচ্ছে ক্লাসগুলো করবা এবং এখান থেকে শিখে নিবা। ঠিক আছে, কারো কাছে যাওয়ার দরকার নেই, ভাইয়া একদম বেসিক সবকিছু পড়াই দিচ্ছি। 32টা সিকিউ সলভ করে দেওয়ার পর আসলে একটা অধ্যায় থেকে আর কিছু থাকে না। ঠিক আছে, আর কিছুই থাকে না, কিছুই বাকি থাকে না। এরপর তোমাকে যাই দেয়া হোক প্রশ্ন তুমি পারবা, কোনো সমস্যা হবে না। চলো আমরা তারপরে প্রশ্নে চলে যাই। আমাদের যে টপিক সেটা হচ্ছে, আমাদের পরবর্তী বোর্ড সিকিউটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022। চট্টগ্রাম বোর্ড 2022 আমাদেরকে কি বলেছে? ইয়ং এর দ্বিচির পরীক্ষা, তার মানে কি? ব্যতিচার। আমাকে বলেছে দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান, মানে এ দেওয়া আছে 0.3 মিলিমিটার, মিটারে নিব। পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 160 সেন্টিমিটার, এটাও মিটারে নিব। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে পর্দার কেন্দ্র থেকে উভয় পাশে 12টি উজ্জ্বল ডোরা পাওয়া যায়। এন এর মান দেওয়া আছে 12টি উজ্জ্বল ডোরা। প্রথম প্রশ্ন, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান এখান থেকে তোমরা কিভাবে বের করবে? তাহলে খেয়াল করে দেখো, যেহেতু আমার 12টি উজ্জ্বল ডোরা পাওয়া যায় এবং যেহেতু এটা একটা দ্বিচির পরীক্ষা মানে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ডোরা পাওয়া শর্ত কি? s sin θ = n ল্যামডা। তোমরা ঠাস করে বলতে পারো না ভাই এটা xn দিয়ে করব। ভাই xn দিয়ে যে করবা, xn = ধরো আমি লিখলাম n ল্যামডা d বাই a। আচ্ছা ভালো কথা, তুমি xn তো জানো না, উদ্দীপকে কোথাও তো ভাই xn দেওয়া নাই। উদ্দীপকে যদি xn দেওয়া না থাকে তাহলে তুমি xn = n ল্যামডা d বাই a এই সূত্র দিয়ে তুমি ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবা? xn তো আমি জানি না, তাহলে এটা কি দিয়ে করতে হবে? এটা করতে হবে ব্যতিচার বা ইয়ং এর দ্বিচিরের জন্য উজ্জ্বল বা কি বলে চরম বা উজ্জ্বল বা গঠনমূলক ব্যতিচারের শর্ত, ওই সূত্র দিয়ে করতে হবে। তাহলে সেই সূত্রটা কি? s sin θ = n ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা বের করব। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের s sin θ ডিভাইডেড বাই n, s sin θ ডিভাইডেড বাই n। এখন তোমরা আমাকে ঠোঁট উল্টে বলতে পারো যে ভাই এই সূত্র দিয়ে যে আপনি যে বাহাদুরি করে করলেন, থিটাও তো দেওয়া নেই। আপনি যে বলেন এই সূত্র দিয়ে আমি করে ফেলবো, আমার তো থিটা দেওয়া নাই। বোকার দল, একটু বুঝো, থিটা দেওয়া আছে। বলো, উভয় পাশে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়, 12-এর বেশি তো দেখা যায় না। সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি? পড়াইছি না? সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি? θ = θ max, তাই না? এখানে θ = θ max, তার মানে কি 90 ডিগ্রি। θ
থিটা ইকুয়াল টু থিটা ম্যাক্স, তার মানে কি 90 ডিগ্রি। তার মানে সুতরাং এখানে সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন 90 ডিগ্রি। মানে এখানে থিটার মান বলে দেয় নাই, ব্যাপারটা এরকম না, বলছে উভয় পাশে 12টি উজ্জ্বল ডোরা পাওয়া যায়, তার মানে কি এর বেশি পাওয়া যাবে না। তার মানে সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি, থিটা 90 ডিগ্রি হতে পারবে, 90 ডিগ্রি সমান হবে, 90 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। তাহলে সাইন 90 এর মান কত, 1। তার মানে এখানে সাইন থিটার মান কত, 1। তাহলে আমরা এ ইন্টু সাইন থিটার মান হচ্ছে 1 আর এন এর মান কত, 12টি বসাই দিব। ঠিক আছে, এ ইন্টু 1 ডিভাইডেড বাই এন বসাই দিব। আচ্ছা, এন এর মান আরো পরে বসাই, এ ইন্টু 1 ডিভাইডেড বাই এন। এখানে 1 কিভাবে আসছে আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে ল্যামডা সমান এন কত, 12, এ কত 0.3 মিলিমিটার, তার মানে 0.3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1, বা না লিখলেও চলে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে, ল্যামডা ইকুয়াল টু সবকিছু হিসাব করলে তোমরা পাবা 2.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। ল্যামডার মান আমাদের আসবে 2.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। ঠিক আছে, ল্যামডা 2.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। এটা হচ্ছে আমাদের গরুর গ। ঠিক আছে, আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছি। চলো আমরা ঘ নাম্বার ম্যাথটাতে চলে যাই। ঘ নাম্বার ম্যাথটা কি, ঘ নাম্বার ম্যাথ হচ্ছে চিরের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। তার মানে চিরের ব্যবধান অর্ধেক মানে কি, চিরের ব্যবধান অর্ধেক মানে হচ্ছে a1 সমান a, a2 সমান a/2। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে a1 সমান হচ্ছে a আর a2 সমান অর্ধেক a/2। ঠিক আছে, ওটার সাপেক্ষে আমরা ল্যামডা 2 বাই ল্যামডা 1 বের করব, এটার সাপেক্ষে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করব, অনুপাত করব। তাহলে আমরা সূত্র কি লিখে আসছি, a1 a2, a1 sin থিটা, তাহলে a sin থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, প্রথম ক্ষেত্রে মানে যখন চিরের প্রস্থ, চিরের ব্যবধান a ছিল তখন আমরা শিখছি যে a1 sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, ল্যামডা 1 বলতে পারি এটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব a2 sin থিটা, কারণ আর কোনো কিছুই চেঞ্জ করব না, খালি বলছে কি চিরের ব্যবধান অর্ধেক করছো, চিরের ব্যবধান অর্ধেক করলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। তাহলে চেঞ্জটা কার, চিরের দৈর্ঘ্যের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না। সবসময় মনে রাখবা যার জন্য যার বের করতে বলবে, এখানে চিরের জন্য, চিরের ব্যবধানের জন্য আমার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে বলছে, তাহলে বাকি কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা উপরে লিখতে পারবো a2 sin থিটা, নিচে আমরা লিখবো a1 sin থিটা। উপরে আমরা লিখবো 2 নং এ কি আছে n ল্যামডা 2, নিচে আমরা লিখবো 1 নং এ কি ছিল n ল্যামডা 1। তাহলে আমরা এখন কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখো sin থিটা কাটা, n কাটা। তাহলে আমরা কেটে দিই, কাটাগুলো আমি একটু দেখাই দিই তোমাদের, sin থিটা কাটা, n কাটা। তাহলে থাকতেছে কি, এক পাশে থাকতেছে a2 বাই a1, এক পাশে আমাদের থাকবে a2 বাই a1, আরেক পাশে আমাদের থাকবে ল্যামডা 2 বাই ল্যামডা 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে বের করব কি, আমরা বের করব তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ ল্যামডা 2 বের করব ল্যামডা 1 এর কত গুণ। তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান হচ্ছে a2 বাই a1, উল্টে দিলাম জাস্ট, মানে বিপরীত করলাম, এক পাশ ওপাশ করলাম। তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1, a2 কত, হ্যাঁ a2 হচ্ছে a/2, a কত, a1 কত a। তাহলে a কেটে দিলে আমরা আসলে কত পাচ্ছি, ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান আমরা পাচ্ছি হাফ, আমরা পাচ্ছি হাফ। তাহলে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং ল্যামডা 2 কি পাচ্ছি, ল্যামডা 2 পাচ্ছি হাফ ল্যামডা 1, হাফ ল্যামডা 1। অর্থাৎ এরপর আমরা কমেন্ট লিখে দিব, চিরের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, এটা আমাদের কমেন্ট। আমাদের কমেন্টটা কি হবে, আমরা লিখব চিরের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে। চিরের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে, তরঙ্গ দৈর্ঘ্য ও অর্ধেক হবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ড 2022। এখন আসো সিলেট বোর্ড 2022, এটা আমাদের 2022 সালের 6 নাম্বার সিকিউ। ঠিক আছে, আমাদের এটার পরে 2টা সিকিউ থাকবে, তাহলে কিন্তু আমার শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখি এটা 6 নাম্বার সিকিউটা দেখি। এটা সিলেট বোর্ড 2022, উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো। ওরে ভাই, ডোরার ব্যবধান মানে কি, ডোরার ব্যবধান মানে হচ্ছে বি বের করতে বলছে আমাকে, বি। তাহলে বি সমান কি, ল্যামডা ডি বাই এ। তাহলে আমি উদ্দীপক এখনো দেখবই না, উদ্দীপকরা আমি গুনলামই না ধরো। তাহলে আমি লিখবো কি, ডোরা ব্যবধান বি সমান কি, ল্যামডা ডি বাই এ। তো এখন আমি দেখি কি কি দেওয়া আছে। ভাই ল্যামডা দেওয়া আছে, দেখো তো কি বলছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এ দেওয়া আছে, চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার,
চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে দেখো 1 মিটার, ডি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5900 অ্যাংস্ট্রম। তাহলে এই তিনটা বসাই দিলে তো হচ্ছে ল্যামডা কত 5900 অ্যাংস্ট্রম, 5900 ইন্টু 10^10। ডি কত, ডি হচ্ছে 1 মিটার, এ কত, এ হচ্ছে 2 মিলিমিটার, তার মানে 2 ইন্টু 10^3। তাহলে এটা হিসেব করে ফেলবো, আমার কাজ শেষ। আনসার আসবে 2.95 ইন্টু 10^4 এত মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে, গ। এখন আসো আমরা দেখি ঘ নাম্বার আমাদের জন্য কি বলছে। ঘ নাম্বার, এটা একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান গবেষণাগারে বা ল্যাবে কিছু একটা করছিল। ঘ নাম্বারে বলছে শিক্ষার্থীদের ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হয়েছিল। আল্লাহ, এটা তো আরো সহজ প্রশ্ন। দেখো পথ পার্থক্য দেওয়া আছে, আমরা প্রথম পর্বে একটা ম্যাথ দেখছিলাম, পথ পার্থক্য দেওয়া থাকলে দশা পার্থক্য দিয়ে ম্যাথটা বের করা উচিত। তাহলে পথ পার্থক্য আমরা জানি, দশা পার্থক্য মানে দপা সমান 2π/λ ইন্টু পপা। দশা পার্থক্য যদি পাইয়ের জোড় গুণিতক হয় আমরা বলবো পর্দায় গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়েছে, আর দশা পার্থক্য যদি পাইয়ের বেজোড় গুণিতক হয় তখন আমরা বলবো পর্দায় ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। তাহলে চলো আমরা দেখে ফেলি। তো এখানে আমাদের পথ পার্থক্য কত দেওয়া আছে, পথ পার্থক্য এটা এই স্লাইডে শেষ হয়ে যাবে। পথ পার্থক্য কত 1.5 ইন্টু 10^6 মিটার। সিলেট বোর্ড 2022-এ খুবই সহজ প্রশ্ন আসছে। তাহলে আমরা জানি দপা সমান, আমরা জানি তোমরা পরীক্ষায় দপা লিখবা না, দশা পার্থক্য লিখবা। দপা সমান 2π/λ ইন্টু পপা। ঠিক আছে, 2π/λ ইন্টু পপা। তাহলে দপা সমান কি, দপা আমরা বের করতে হবে কি, আমরা তো বের করব। তাহলে দপা সমান কত পাই, তাই না? তাহলে দপা সমান হচ্ছে 2π/λ, ল্যামডার মান কত 5900 ইন্টু 10^10 মিটার, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলাম। পপা কত, পথ পার্থক্য হচ্ছে 1.5 ইন্টু 10^6। তো হিসাব করলে এই মানটা আমাদের আসবে 6 আসবে, 5π আসবে। তাহলে আমরা লিখবো সুতরাং দপা, পাইটাকে আমি হিসাব করবো না ক্যালকুলেটারে, ঠিক আছে, বাকি সবকিছু হিসাব করলে 5 আসবে, তার মানে 5π। তাহলে 5π মানে কি, পাইয়ের বেজোড় গুণিতক। ঠিক আছে, তখন আমরা এই কথাটা এখানে লিখে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ। আমি লিখে দিব যেহেতু আমাদের দপা বা দশা পার্থক্য আমাদের পায়ের বিজোড় গুণিতক। হ্যাঁ, খবরদার কেউ ভুলে পরীক্ষায় দপা পপা লিখবা না, ফুল মিনিং লিখবা, বিজোড় গুণিতক। হ্যাঁ, ফুল মিনিং না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। বিজোড় গুণিতক, তাই আমাদের পর্দায় ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছিল। পর্দায় ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 22-এর প্রশ্ন। গরুর গ আমার এক স্লাইডে শেষ হয়ে গেছে, ঘোড়ার গ কিন্তু ভাইয়া এক স্লাইডেই শেষ হয়ে গেছে। চলো আমরা তাহলে 2022-এর আমাদের সপ্তম সিকিউটা করে ফেলি। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যখন ক্লাসটা করবা যে ভাই অনেক ফাস্ট বুঝিয়েছি, যদি হঠাৎ করে কেউ যদি পার্ট 3-তে ঢোকো। মোটেও না ভাইয়া, পার্ট 1 অনেক স্লো পড়াইছি, সব বুঝাইছি। পার্ট 2 একটু ফাস্ট, পার্ট 3 এখন আর একটু ফাস্ট তো হবেই। কারণ কি বলতো, কারণ হচ্ছে এখন তোমরা প্রো হয়ে গেছো। এখন যারা পার্ট 1 করে আসবা, তারপর 2 করে আসবা, তারা 3 করে আসবা, তাদের হয়তো বা দেখা যাবে আমার এই অঙ্কগুলো দেখতেও হবে না। যদি আটকে যাও তাহলে দেখবা সহজ হিসেব। তাহলে দেখি পরের অঙ্কে এটার জন্য আমাদের কি বলেছে। কেন্দ্রীয় উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত। চির থেকে পর্দার দূরত্ব মানে কি ভাইয়া বলো? চির থেকে পর্দার দূরত্ব মানে হচ্ছে ডি। এখানে আমাকে ডি বের করতে বলেছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে? দুটি চিরের মধ্যবর্তী, চির দুটি মধ্যবর্তী দূরত্ব এ, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তারপর বলছে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার পট্টি সৃষ্টি হয়। আচ্ছা ভালো কথা, এটা ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষা। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বল পট্টি, তার মানে এন এর মান কত 1। মধ্যবর্তী দূরত্ব উজ্জ্বল থেকে উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বল, এটা কি এক্সএন দেওয়া আছে। তাহলে ভাই এক্সএন এর সূত্র দিয়ে ডি বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এক্সএন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ, এন ল্যামডা ডি বাই এ, এটা দিয়ে আমরা ডি বের করবো। বা ডি ইকুয়াল টু এক্সএন ইন্টু এ ডিভাইডেড বাই এন ল্যামডা। তাহলে বা আমরা লিখবো ডি ইকুয়াল টু এক্সএন কত, এক্সএন হচ্ছে 0.4672 মিলিমিটার। তাহলে এটাকে মিটারে নিতে হবে। তাহলে এক্সএন হচ্ছে 0.4672 ইন্টু 10^3। আর এ কত, এ হচ্ছে 2.5 মিলিমিটার। আচ্ছা এটা এখানে বোধহয় জায়গা নিবে না, আমি একটু নিচে করে লিখি, তাহলে হচ্ছে আমাদের তোমাদের জন্য পরবর্তীতে হচ্ছে বুঝতে সুবিধা হবে, নাহলে স্লাইড হচ্ছে হিজিবিজি হয়ে যাবে। জায়গা তো আছে, তাহলে আমরা লিখবো ডি সমান
xn কত, xn হচ্ছে 0.4672 ইন্টু 10^3 মিলিমিটার, আর এ কত, এ হচ্ছে আমাদের 2.5 মিলিমিটার, মানে 2.5 ইন্টু 10^3 মিটার। আর এন ল্যামডা, এন কত, প্রথম উজ্জ্বল 1, ল্যামডা কত 5840 অ্যাংস্ট্রম, তার মানে 10^10 দিলে মিটার। তো এই সব কিছু যদি আমরা হিসেব করি তাহলে আমাদের আনসারটা আসবে 2 মিটার। একটা সলিড কিউট একটা আনসার আসবে ভাইয়া, একদম সমান 2 মিটার আনসার আসবে যদি তুমি ক্যালকুলেশনে ভুল না করো। ঠিক আছে, তাহলে আমাদের চিত থেকে পদার দূরত্ব ছিল 2 মিটার। আচ্ছা, তারপর আসো ঘোড়ার ঘ। আমাদেরকে ঘোড়ার ঘতে কি বলেছে চলো দেখি। কেন্দ্রীয় চরম থেকে এখন বলছে 0.4672 মিলিমিটার না, এখন বলছে 5.1392 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। এখানে একটু ভুল আছে, কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। হ্যাঁ, দূরত্বে এখানে একটা কথা লিখতে তারা ভুলে গেছে, সেই কথাটা হচ্ছে কততম। অবশ্যই উজ্জ্বল ডোরাই সৃষ্টি হবে, কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে উজ্জ্বল বলেই দিছে, তাহলে এখানেও আমরা কি করব, আবার এক্সেনের সূত্র ব্যবহার করব। এই অঙ্কটা আরো সহজ একটা অঙ্ক আসছে, তাই না? তাহলে খেয়াল করো, তোমরা কেউ যখন 2019, তারপর 2021, 2022 এগুলোর সিকিউ যদি সলভ করে যাও পরীক্ষায়, তোমার মাথায় এটাই ঘুরবে, জানি প্রশ্ন অনেক সহজ আসে। বাট তোমরা খেয়াল করছো 24-এর প্রশ্নগুলো কি কঠিন আসছে? 24 থেকে 23-এর প্রশ্ন একটু সহজ আসছে, 22-এর প্রশ্ন দেখতেছো এক একটা সিকিউ সলভ করাইতে আমার 10 মিনিটও লাগতেছে না গড়পড়তায়। 7 নাম্বার সিকিউতে আসছি মাত্র 50 মিনিট হয়েছে। কেন? তার মানে কি বুঝলাম, যত লেটেস্ট হচ্ছে কোয়েশ্চেন তত কঠিন হচ্ছে। তার মানে 21-এর নিচে আর যাওয়ার দরকার নাই, তোমরা 24, 22, 24, 23, 22, 21 এই সিরিয়ালের সবগুলো অধ্যায়, ফিজিক্সের সব অধ্যায়, কেমিস্ট্রির সব অধ্যায়, হায়ার ম্যাথের সব অধ্যায়, যাই আছে তোমার সাবজেক্ট, 24, 23, 22, 21 এই সিরিয়ালে হচ্ছে পড়বা। 21, 22, 23, 24-এ করতে যাও না, লেটেস্ট থেকে প্রিভিয়াসের দিকে যাবা, মানে একদম নতুন থেকে পুরাতনের দিকে যাবা। 24 আগে করবা, 23, তারপরে 22, তারপর 21। আর 26-এ যারা দেখবা, তোমাদের জন্য পরবর্তীতে আমি 25 সালে যখন পরীক্ষা হয়ে যাবে 25-এর প্রশ্নগুলো আবার আপলোড দিব এইভাবে করে উত্তর করে, তখন তোমরা 25, 24, 23, 22, 21 যদি নাও করো 22 পর্যন্ত করবা। আর 21 করতে পারো তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা আবার xn করব, xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a। আমাকে বলছে কততম, তার মানে n বের করতে বলছে, তাহলে n ইকুয়াল টু কত, xn ইন্টু a ডিভাইডেড বাই ল্যামডা ডি। তাহলে আমরা লিখব n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু xn কত, xn হচ্ছে এখন 5.1392 মিলিমিটার, তাহলে 5.1392 মিলিমিটার থেকে মিটারে নিব, 10^3 দিয়ে গুণ। এ কত, এ হচ্ছে 2.5 মিলিমিটার, তার মানে 2.5 ইন্টু 10^3, এ হচ্ছে 2.5 ইন্টু 10^3। ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 5840 অ্যাংস্ট্রম, 5840 ইন্টু 10^10। এখন কিন্তু আমাদের কাছে ডি আছে, ডি কত, 2 মিটার, গরুর গ থেকে পেয়েছি। তাহলে সবকিছু হিসাব করলে ভাইয়া তোমার এন এর মান আসবে 11 আসবে। তাহলে 11তম, 11 দেখে বইলো না যেটা অন্ধকার বা এটা অবম, হ্যাঁ বলেই দিছে উজ্জ্বল ডোরা, কততম উজ্জ্বল ডোরা, তার মানে এটা 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। ঠিক আছে, এন এর মান 11 আসছে, এটার মানে হচ্ছে 11তম উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় চরম থেকে 5.1392 মিলিমিটার দূরে আমার 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, ডোরা সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022-এর ঘ নাম্বারের আনসার। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বরিশাল বোর্ড 2022-এ চলে আসছি ভাইয়া, এবং এই অঙ্কটা করার সাথে সাথে আমাদের কিন্তু 2022-এর সবগুলা সিকিউ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ভাই একটু পানি খেয়ে নিই, তারপরে হচ্ছে 2022 শুরু করতেছি। এবং এই মুহূর্তে আমার এখানে সন্ধ্যা 7টা বাজে, একটু তাড়াহুড়া হয়তোবা থাকতে পারে আমার কণ্ঠে, সেটার কারণ হচ্ছে রাত 8টায় আমাদের হচ্ছে কমার্স সেকশনের, ব্যবসা শিক্ষা সেকশনের হচ্ছে একটা লাইভ ক্লাস আছে। তো ওই লাইভ ক্লাসে হচ্ছে স্যার চলে আসবে যিনি ক্লাস নেন তোমাদের জন্য, যিনি আমার তো মুশফিক ছোট ভাই, তো মুশফিকের ক্লাস আছে। তো মুশফিকের ক্লাস থাকার কারণে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে, না হলে হয়তোবা তাড়াহুড়া না করলে কি হইতো, হয়তোবা 5 মিনিট বেশি লাগতো। আসলে তাড়াহুড়া কিন্তু করি নাই, ব্যাপারটা হচ্ছে যেটা মানে আজাইরা পেঁচাল কম পারছি, তাই না? এই যে এখন যেটা পারতেছি সেটা কি আজাইরা পেঁচাল, কারণ এখন একটু রিল্যাক্স হয়ে গেছে, যে না আমি টাইম বেঁধে রেখেছিলাম যে 7:30টার মধ্যে শেষ করব, এখন তো 7:30টার মধ্যে হয়ে যাচ্ছে। তো আজাইরা পেঁচালটা পারার কারণে, না পারার কারণে 5টা মিনিট আগেই আসলে আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। আর আমি একটু মানে একটু
ফ্যামিলিয়ার টাইপ ভাবে পড়াশোনা করতে পছন্দ করি, মানে অত ফর্মালিটিস আমি আসলে পারি না। তো আমি যখন ক্লাস নেই তখন আসলে আমি ওটা চিন্তা করেই নেই যে সব হচ্ছে আমার ছোট ভাই বোন, তো তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, ফর্মাল হওয়ার কিছু নেই। তো আমি একদম ইনফর্মাল ভাবেই আমি আসলে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে করে হচ্ছে একটা ঘরোয়া পরিবেশ থাকে, কারণ সেই ক্ষেত্রে ফিলটা ভালো আসে আর কি। যখন আমি মাথার মধ্যে টেনশন নিয়ে কাজ করবো যে আমার হচ্ছে খুব ভালোভাবে করতে হবে, না হলে কি হয় না হয়, তখন আসলে মানে জড়তার কাজ করে বেশি, তখন দেখা যায় যে আমতা আমতা করতে হয় বেশি, তোতলানোর একটা ভাব চলে আসতে পারে। কারণ তুমি যখন খুব পারফেক্টলি কিছু একটা করার চেষ্টা করবা, তখন যেটা হয় তখন হচ্ছে তোমার মধ্যে জড়তা বেশি কাজ করবে, এটা সবার ক্ষেত্রে। আর তুমি যখন একটা জিনিস যখন চিন্তা করবে যে তোমার আশেপাশের সারাউন্ডিংটাকে যখন তুমি মনে করবে এটা কিছুই না, মানে এখানে যারা আছে সবাই আমার নিজের মানুষ, তখন হচ্ছে তুমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবা। আসলে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য তোমার প্রথমে মানসিকভাবে একটু এমন একটা জিনিস চিন্তা করে নিতে হবে যে আমার আশেপাশে যারা আছে তারা সবাই কেউই কিছু মনে করবে না, ভুল হোক ভ্রান্তি হোক, তারা সবাই আমার নিজের মানুষ। এখানে ভুল খারাপ ভুল মন্দ যাই হোক সবকিছুই হচ্ছে ক্ষমার যোগ্য, এখানে আসলে কোনো সমস্যা নেই। কোনো জায়গায় যদি ভুল করেও ফেলি আমাকে ধরিয়ে দিও। তোমরা যখন ম্যাথগুলো করতে যাবা যদি ভুল হয় ভাইয়াকে বলো, ভাই এত নাম্বার সিকিউতে একটু ভুল আছে বোধহয় আপনার, আমি ওটা আবার পরবর্তীতে কোনো একটা ক্লাস হচ্ছে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি এই অঙ্কগুলো করার আগে নিজেও প্র্যাকটিস করে নিয়েছি, কারণ কি না হলে তো ওই মানে এই যে দেখতে পাচ্ছ উত্তরগুলো সরাসরি লিখে দিতে পারতেছি। তাহলে চিন্তা করো তোমাদের এই 32টা সিকিউ করানোর জন্য ভাইয়া কিন্তু গত 2 রাত ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। গত 2 রাত মানে আমি না ঘুমিয়েই বলা যায় মোটামুটি আমি হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে 32টা সিকিউ আমি হচ্ছে নিজের মতো করে সাজিয়েছি। গাইড টেস্ট পেপারে অনেক লেন্দি ভাবে অঙ্কগুলো করানো থাকে, ওই অঙ্কগুলো করতে গেলে তোমরা বারবার কনফিউজড হয়ে যাও। এই কারণে ভাইয়া হচ্ছে সবগুলা ম্যাথকে কিন্তু একটা প্যাটার্নে সাজিয়েছি, যাতে করে আমরা বুঝতে পারি। এবং দেখো 24টা সিকিউ সলভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু আমরা এমন কোনো সিকিউ পাই নাই যেই সিকিউগুলো আমাদের কনসেপ্টের বাইরে। ঠিক আছে? আচ্ছা, চলো দেখি আমরা 25 নাম্বার সিকিউ। বরিশাল বোর্ড 2022, এটা আমাদের অপবর্তন গ্রেটিং, এটা আমাদের অপবর্তন গ্রেটিং এর একটা সিকিউ। অপবর্তন গ্রেটিং, 2 বান্ধবী রিয়া এবং রিপা, রিয়া এবং রিপিয়া। তাহলে আমরা প্রথম প্রশ্নটা পড়ে ফেলি। হ্যাঁ, আমরা উদ্দীপক পড়ার আগে আমরা গৌরুর গ পড়ে ফেলি। সবসময় ফিজিক্সে এটাই করবা, প্রথমে প্রশ্ন পড়ে ফেলবা তারপর উদ্দীপক পড়বা, তাহলে তোমার সময় বেঁচে যাবে। তুমি প্রথম যদি পুরো উদ্দীপকটা পড়ো, পুরো উদ্দীপকটা পড়ার পর তুমি যদি প্রশ্ন না পড়ো, তুমি দেখবা তোমাকে আবার উদ্দীপকটা পড়তে হচ্ছে। তো ফিজিক্সে সময় বাঁচানোর জন্য আমরা সব সময় প্রথমে আমরা গরুর গ পড়ে ফেলবো, তারপর উদ্দীপক পড়বো। গরুর গতে বলছে বেগুনি আলোর ক্ষেত্রে একটি ফোটনের শক্তি কত? হ্যাঁ, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম। শক্তি সূত্র কি? E সমান hc/λ। তাহলে কি আর কিছু পড়ার দরকার আছে? খামোখা তুমি বেগুনি আলোর ফোটনের শক্তির জন্য কেন তুমি হচ্ছে মানে একবার ইয়া পড়বা আমাকে বলো, খামোখা তুমি বেগুনি আলোর ক্ষেত্রে একটা ফোটনের শক্তি বের করার জন্য কেন তুমি উদ্দীপকটা পড়বা? তাহলে এখানে ফোটনের শক্তি E সমান কি hc/λ বেগুনি আলোর ক্ষেত্রে। তো h কত? h হচ্ছে 6.626 ইন্টু 10^34। c কত? c হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে বেগুনি আলো 4000 ইন্টু 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এটা হিসেব করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 4.97 ইন্টু 10⁻19, 4.97 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের উত্তর হয়, আমাদের এতটুকু রেখে দিলেও আমাদের আনসার হয়ে যাবে। বাট তুমি যদি স্যারকে যদি খুশি করতে চাও, তাহলে এই 4.97 ইন্টু 10⁻19 এটাকে তুমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবা। কিভাবে ভাইয়া? 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলেই জুল থেকে ইলেকট্রনে চলে যায়, তখন তোমার আনসারটা আসবে 3.11 ইলেকট্রন ভোল্ট। এবং ক্যালকুলেটর ইউজ করার সময় সতর্ক থাকবা, বোকার মতো কাজ করবা না। 10⁻19 কাটা যায়, ক্যালকুলেটরে এই দুইটা জিনিস বসানোর দরকার নাই, খামোখা সময় নষ্ট হবে। ক্যালকুলেটরে কি ইউজ করবা? উপরে লিখবা 4.97, নিচে ভাগ করবা 1.6 দিয়ে, তাহলে 3.11 চলে আসবে। আচ্ছা, ঘোড়ার ঘতে চলো দেখি। ঘোড়ার ঘয়ের জন্য উদ্দীপকটা আমরা ভালো করে পড়ি, তার আগে আমরা প্রশ্নটা পড়ে ফেলি। দেখো, ঘোড়ার ঘতে আমাদের প্রশ্নে কি বলেছে? রিয়ার উক্তি যথার্থ কিনা। চলো দেখি রিয়া কি বলছে। রিয়া এবং রিপা দুটি অপবর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করছিল আলাদা আলাদা। রিয়া প্রথমজন, রিয়ার গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা মানে এন দেওয়া আছে, রিয়ার গ্রেটিং এ এন দেওয়া আছে, এবং রিয়া কমলা রঙের আলো ফেলছে, তার মানে রিয়ার আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে? অপরদিকে রিপা গ্রেটিং ধ্রুবক ব্যবহার করছে, রিপারটার মধ্যে ডি দেওয়া আছে সরাসরি গ্রেটিং ধ্রুবক। রিপা সবুজ আলো নিয়ে পরীক্ষা করছে, রিপার আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 5000 অ্যাংস্ট্রম।
রিয়া মানে প্রথমজন বলল প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ তার জন্য বেশি আসবে। অপবর্তন কোণ রিয়া বলছে যে দেখিস যে আমার অপবর্তন কোণ বেশি আসবে, রিপা বলছে দেখা যাক। এখন রিয়া যে বলছে তার অপবর্তন কোণ বেশি আসবে সেটা যথার্থ কিনা এটা হিসাব করতে বলছে। তার মানে আমরা রিয়ার জন্য অপবর্তন কোণ বের করব, রিপার জন্য অপবর্তন কোণ বের করব, তারপরে তুলনা করে দেখব রিয়া যথার্থ বলেছে কিনা। সিম্পল ম্যাথ, তাই না? কিন্তু যখন তুমি উদ্দীপক পড়ে খুব প্যাচ লাগাই ফেলবা তখনই জিনিসটা জটিল হয়। এই অঙ্কগুলোকে ফিজিক্সের ম্যাথকে আসলে আমরা জটিল করি, ফিজিক্সের ম্যাথ মোটেও জটিল না। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ থাকে, আউটস্ট্যান্ডিং লেভেলের ম্যাথ থাকে, যে ম্যাথগুলো দেখলে আমাদেরও মাথা ঘুরে যায়। তো ওরকম ম্যাথ তো 8টার মধ্যে 8টা থাকবে না, 8টা সিকিউর মধ্যে 8টা সিকিউ তার ওই টাইপের থাকবে না। একটা দুইটা সিকিউ খুবই আউটস্ট্যান্ডিং লেভেলের হয়, যেটা আমরাও দেখে পারি না, হয়তোবা লিমিটেশনস থাকে সব মানুষেরই। সেক্ষেত্রে তোমরা পারাটা এটা আসলে একটু, আবার অনেক সময় দেখা যায় আমি একটা জিনিস পারি না সেটা আমার স্টুডেন্ট পারে, এটাও হতে পারে। এটা কিন্তু মানে খারাপ কিছু না যে স্যার পারে না আমি পারি, ওরকম ব্যাপার না। ভাইয়াও পারতে পারি কোন একটা জিনিস, তোমরাও পারতে পারো, সবসময় মাথা কাজ করবে ব্যাপারটা এরকমও না। বাট এই ধরনের ম্যাথগুলো কিন্তু সহজ ম্যাথ। তাহলে আমরা প্রথমে কি লিখবো? রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা রিয়ার ক্ষেত্রে অপবর্তন কোণ বের করব। ভাইয়া অপবর্তন কোণ কিসের সাপেক্ষে বের করতেছি? অপবর্তন গ্রেটিং। ভাইয়া অপবর্তন গ্রেটিং জানি কিভাবে বের করে? ডি সাইন থিটা দিয়ে, তাই না? তাহলে রিয়ার ক্ষেত্রে দাগ সংখ্যা দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে। তাহলে রিয়ার ক্ষেত্রে দাগ সংখ্যা n 6000 প্রতি সেন্টিমিটার, 6000 পার সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 × 10³ পার সেন্টিমিটার। বাট আমি নিতে চাচ্ছি কিসে? মিটারে। কেন? কারণ আলোর মানে বাকি সবকিছুই তো আমি মিটারে ব্যবহার করব। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাব, পার সেন্টিমিটার থেকে। খেয়াল করো, 1 সেন্টিমিটারে দাগ সংখ্যা যদি 6000 হয়, 1 মিটারে দাগের সংখ্যা কত হবে? বেশি হবে না? কারণ 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটারে দাগ সংখ্যা যদি 10³ হয়, 1 মিটারে আরো 100 বেশি হবে, 10 স্কোয়ার বেশি, তখন সেটাকে আমরা বলবো পার মিটার। তার মানে 6 × 10⁵ পার মিটার, 6 লক্ষ। তো তোমরা পরীক্ষায় সরাসরি 6000 যদি খুব বেশি যদি পাকওয়াস হয়ে যাও, করতে করতে অনেক বেশি যে মাস্টার টাইপ হয়ে যাও, তখন তুমি 6000 সেন্টিমিটার পার সেন্টিমিটার দেখলে তুমি বুঝবা আচ্ছা পার সেন্টিমিটারে 6000, পার মিটারে কত? 100 দিয়ে গুণ করে দিবা। 100 দিয়ে গুণ করলে 6000কে 100 দিয়ে গুণ করলে 6 লক্ষ আসে। 6 লক্ষ মানে কি? 6 × 10⁵ মিটার। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে তার n। তার জন্য আমরা কি বের করব? সে কি ধরনের আলো ব্যবহার করছে? রিয়া কমলা আলো ব্যবহার করছে। তাহলে তার জন্য ল্যামডা কত? তার জন্য ল্যামডা হচ্ছে আমাদের 6000 অ্যাংস্ট্রম, যেহেতু সে কমলা রঙের আলো ফেলছে। 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম মানে কি? 6000 × 10⁻10 মিটার। এখন তার জন্য আমরা কি বের করব? অপবর্তন কোণ বের করব। তো অপবর্তন গ্রেটিং এর জন্য অপবর্তন কোণের সূত্র কি? আমরা জানি অপবর্তন গ্রেটিং এর জন্য আমাদের কিসের জন্য বলছে? প্রশ্ন বলছে প্রথম উজ্জ্বল রেখার জন্য। তাহলে উজ্জ্বলের জন্য আমাদের সূত্র কি? অপবর্তন গ্রেটিং আর ব্যতিচার সেম। তাহলে উজ্জ্বলের জন্য ব্যতিচারের সূত্র হচ্ছে n ল্যামডা, অপবর্তন গ্রেটিং এর জন্য n ল্যামডা। n এর মান কত? 1, প্রথম বলছে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া ডি লিখছেন, কিন্তু আমরা তো ডি পাই নাই। পাইছি রে পাগলা। দেখো কোথায় পেয়েছি? d = 1/n, এটা আমরা সবাই জানি। d = 1/n। তো তুমি এখানে কি বের করবা? তুমি এখানে d এর জায়গায় কি বসাবা? 1/n। 1/n sin থিটা = n ল্যামডা। তাহলে বা sin থিটা আমার উদ্দেশ্য কি? থিটা বের করব। sin থিটা = n × n ল্যামডা। তাহলে থিটা কত? থিটা n sin ইনভার্স থিটা হচ্ছে আমাদের sin ইনভার্স n × n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিই। থিটা sin ইনভার্স, হ্যাঁ n এর মান কত? 1 মিটারে দাগের সংখ্যা, বা 1 মিটারে প্রতি মিটারে দাগ সংখ্যা, প্রতি মিটারে দাগ সংখ্যা হচ্ছে 6 × 10⁵। আমরা অনেক হিসেব নিকেশ করে এটা বের করছিলাম, তাই না? স্মল n কত? প্রথম উজ্জ্বল বলছে, তার মানে 1। ল্যামডা কত? কমলা রং, 6000 × 10⁻10। ঠিক আছে, 6000 × 10⁻10। তাহলে সবকিছু আমরা যদি হিসেব করি তাহলে আমরা রিয়ার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি থিটার মান আমরা পেয়ে যাব আমাদের 21.1 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে রিয়ার জন্য অপবর্তন কোণের মান, রিয়ার জন্য অপবর্তন কোণের মান। তাহলে এটা হচ্ছে আমার রিয়ার অপবর্তন কোণ, এটা হচ্ছে আমাদের রিয়ার অপবর্তন কোণ, রিয়ার ক্ষেত্রে বের করলাম। এখন আমরা কি করব? এখন আমরা রিপার ক্ষেত্রে বের করব। হ্যাঁ, রিপার ক্ষেত্রে বের করাটা অনেক সহজ, কারণ রিপা অপবর্তন গ্রেটিং ধ্রুবক দিয়ে বের করেছে। দেখো তো রিপা কি দিয়ে বের করেছে? রিপা বের করেছে গ্রেটিং ধ্রুবক দিয়ে। তার মানে রিপার ক্ষেত্রে ডি দেওয়াই আছে, আর রিপা সবুজ আলো নিয়ে বের করছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে আমরা লিখে ফেলি রিপার ক্ষেত্রে আবার
রিপার ক্ষেত্রে আমরা থিটা প্রাইম বের করি, যেহেতু অলরেডি একবার থিটা বের করে ফেলছি, তাহলে রিপার ক্ষেত্রে গ্রেটিং ধ্রুবক ডি কত 1.6 ইন্টু 10⁻6 মিটার। তারপর রিপার ক্ষেত্রে আমাদের ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তার মানে 5000 ইন্টু 10⁻10 মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং রিপার ক্ষেত্রে ডি সাইন থিটা প্রাইম লিখতে পারি সমান কি এন ল্যামডা, কারণ সেও প্রথম উজ্জ্বলের জন্যই বের করছে, দুইজনই প্রথম উজ্জ্বলের জন্য বের করেছে। তাহলে রিপার জন্য থিটা প্রাইম কত আসবে, সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটা চমৎকার একটা ম্যাথ আসছিল বরিশাল বোর্ড 22-এ, এটা দিয়ে পুরো অপবর্তন গ্রেটিংটা বোঝা যায় এই একটা ম্যাথ দিয়ে। তাহলে রিপার ক্ষেত্রে থিটা প্রাইম সমান কত, সাইন ইনভার্স এন এর মান কত 1, কারণ প্রথম উজ্জ্বল বলছে, ল্যামডা কত 5000 ইন্টু 10⁻10, 5000 ইন্টু 10⁻10, আর হচ্ছে আমাদের 5000 ইন্টু 10⁻10, আর হচ্ছে আমাদের ডি কত, ডি আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, সরি এটা একটু ঠিক করতে চাচ্ছিলাম আমি, আচ্ছা এইভাবে দিই, হ্যাঁ আচ্ছা, আর ডি কত, ডি হচ্ছে 1.6 ইন্টু 10⁻6। তাহলে এইভাবে যদি হিসাব করো, তাহলে রিপার ক্ষেত্রে তুমি অপবর্তন কোণ কত পাচ্ছ, রিপার ক্ষেত্রে তুমি অপবর্তন কোণ পাবা 18.21 ডিগ্রি। তাহলে খেয়াল করো, রিপার ক্ষেত্রে অপবর্তন কোণ আসছে 18, আর রিয়ার ক্ষেত্রে আসছে 21। এটা হচ্ছে রিপার ক্ষেত্রে অপবর্তন, রিপা। এখন রিপাকে কি বলছিল, রিয়া বলছিল যে ওর জন্য অপবর্তন কোণটা বেশি আসবে, তো আমরা তো ওটাই দেখতে পাচ্ছি, তাই না? রিয়ার আসছে 21, রিপার আসছে মাত্র বের করলাম 18, তার বেশি আসছে রিয়া বলছে যে প্রথম উজ্জ্বল রেখার জন্য দেখিস আমারটা বেশি আসবে, আমার অপবর্তন কোণ বেশি আসবে। তাহলে তো ঠিকই আছে, যেহেতু থিটা প্রাইম থেকে বেশি, তার মানে আমরা বলবো রিয়ার উক্তি যথার্থ, রিয়ার উক্তি যথার্থ। ঠিক আছে, এখানে রিয়া রিপা দুজনের নামের শুরু হচ্ছে আর দিয়ে, তাই ভাইয়া আর দিয়ে জটিলতা তৈরি করলাম না, আমরা থিটা এবং থিটা প্রাইম লিখছি। তাহলে রিয়া বলছে দেখিস যে আমার হচ্ছে প্রথম উজ্জ্বল রেখার জন্য, আমার জন্য আমি যে সেটআপ দিয়েছি, আমার সেটআপে অপবর্তন কোণ বেশি আসবে, তো আমরা সেটাই দেখেছি। রিয়ার অপবর্তন কোণ ছিল থিটা ছিল 21.1 ডিগ্রি, আর রিপার অপবর্তন কোণ আসছে থিটা প্রাইম 18.21 ডিগ্রি। তাহলে 21 বড় না 18 বড়? 21 বড়। তাহলে 21 বড় মানে কি, থিটা বড়। থিটা কার, রিয়ার অপবর্তন কোণ থিটা। আবার রিয়াই বলছিল যে দেখিস আমার অপবর্তন কোণ বেশি আসবে, তার মানে রিয়ার উক্তি যথার্থ।